লং টার্মে আইএসএল এর ভবিষ্যৎ কি হতে চলেছে এই ব্যাপারে একটা ধারণা আগামীকাল পাওয়া যেতে পারে। আজকের ভিডিওটা মূলত এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। অন্যবার আমরা যখন দেখি সিজনটা, সেক্ষেত্রে আইএসএলটা মোটামুটি একটা মাঝামাঝি সময় হয়, যার ফলে এই সময়ের মধ্যে আইএসএল মোটামুটি শেষ হয়ে যায়। হয়তো নকআউট পর্বের ইম্পর্টেন্ট দুটো তিনটে ম্যাচ বাকি থাকে। মে মাসে ফার্স্ট উইকের মধ্যে আইএসএল জেনারেলি শেষ হয়ে যায় এবং শেষের দিকে সিজনের আমরা দেখি সুপার কাপটা হতে। কিন্তু এবছর যেহেতু আইএসএল নিয়ে শুরু থেকেই একটা ডামাডোল চলেছে, অন্যান্য টুর্নামেন্ট গুলোকে আগাম করে নেওয়া হয়েছে, সেই কারণে এবার কিন্তু আইএসএল শেষ হচ্ছে সিজনের একেবারে শেষের দিকে। মানে 31শে মে সিজন শেষ হয়। জেনারেলি সমস্ত ফুটবলারদের সঙ্গে চুক্তির মেয়াদ বা যাবতীয় কিছু এই 31শে মে অবধি থাকে। এবং এবার যদি আইএসএল এর সূচিটা দেখি, যদিও এখনো পর্যন্ত শেষের দিকে বেশ কিছু ম্যাচের পার্টিকুলার ডেট, ভেন্যু পাওয়া যায়নি, তো এক্সপেক্টেড এটা শেষ হতে হতে কিন্তু মে মাসের থার্ড উইক অব্দি হয়ে যাবে, যার ফলে এর পর থেকেই কিন্তু দামামা বেজে যাবে পরের মরশুমে। তার কারণ জুন মাস শুরু হলেই শুরু হয়ে যাবে দল গঠনের কাজ। এবং এই বছর কিন্তু আইএসএল এর অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিদের দল গঠনের আগে আইএসএল এর ভবিষ্যৎ সম্পর্কে একটা পরিষ্কার ছবি দরকার। সেই ছবিটা না সামনে এলে তারা কিন্তু দল গঠনের পথে হাঁটবেন না। গত বছরও আমরা দেখেছিলাম অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি সামার উইন্ডোতে বেশ চুপচাপ ছিল, এমন ভাবে দল গঠন করতে আমরা দেখিনি। অবভিয়াসলি কলকাতার ক্লাবগুলোর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ আইএসএল এর বাইরেও তাদের একটা অস্তিত্ব রয়েছে। কিন্তু আইএসএল এর বাকি সমস্ত প্রভিন্সের যে ফ্র্যাঞ্চাইজিরা রয়েছে, তাদের কিন্তু অস্তিত্বটা পুরোপুরি টিকে রয়েছে আইএসএল এর উপর। ডেফিনেটলি তারা অন্যান্য টুর্নামেন্টে অংশ নেয়, কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা আইএসএল কে কেন্দ্র করেই ঘুরপাক খায়, তাদের মূল ব্যবসাটা আইএসএল কে কেন্দ্র করে ঘুরপাক খায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন শেষ মুহূর্তে এবার আইএসএল ঘোষণা হলো, নেহাতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর মুক্তি এবং এআইএফএফ এর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই কিন্তু অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি যদি দেখি কোনো রকমের দল গড়েছে এবং খেলছে আইএসএলটা ভালোভাবে। যদি আমরা দেখি লিগ টেবিলে উপরের দিকে থাকে যে দলগুলো, জেনারেলি তাদের পরিস্থিতি কিন্তু এবার একেবারেই ভালো না। এই তো কেরালা ব্লাস্টার্স এর সমর্থকরা রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছে, তারা মাঠে তারা যেতে চাইছে না। আমরা জানি মোহনবাগান ইস্ট বেঙ্গলের বাইরে কেরালা কিন্তু একটা স্ট্রং সাপোর্টার বেস ফ্র্যাঞ্চাইজি। তারা তাদের ম্যানেজমেন্টের এই পদ্ধতি টিম চালানোর, তাতে তারা ভীষণ বিরক্ত। শেষ মুহূর্তে দেখেছি কেরালা ব্লাস্টার্সের বিদেশিরা এসছে, টিমটাকে ঠিকঠাক ভাবে তৈরি করে আইএসএল এ খেলতে নেমে গেছে। ন্যাচারালি লিগ টেবিলে তারা নিচের দিকে, যেটা অন্যবার হয় না। ওড়িশার সেম কেস। এই ইস্ট বেঙ্গল ওড়িশা ম্যাচটা যেটা কলকাতায় ছিল, সেটা যখনই অ্যাওয়ে করে দেওয়া হলো, ওড়িশার নিজের মাঠে ম্যাচটা খেলছে না, কোথায় খেলছে না, গোয়ায় গিয়ে। তারা নিজেদের মাঠই রেডি করতে পারেনি। ইন্টার কাশি তো রীতিমতো ফিনান্সিয়াল ক্রাইসিস, তাদের ফুটবলাররা টাকা পাচ্ছে না ঠিক মতো, যেটুকু জানা যাচ্ছে। মোহামেডান নিয়ে তো ছেড়েই দিন, মানে মোহামেডান নিয়ে আর নতুন করে আমাদের আলোচনা করার কিছু নেই। একটা টিম খেলতে হয়, খেলছে, এর বাইরে আর মোহামেডানের বলার মতো কোনো জায়গা নেই। এবং তারা যে দুটো ম্যাচ ড্র করতে পেরেছে, ছেলেগুলো যে লড়াই করছে, এটাই অনেক। ম্যানেজমেন্টের এক্স্যাক্টলি কোনো ভাবনা চিন্তাই দেখা যাচ্ছে না। তো এইভাবে লং টার্মে আইএসএল চলতে পারে না। এবং আর্থিক লাভের মুখ না দেখলে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি কিন্তু আগ্রহ পাবে না খেলার জন্য। এইরকম একটা অবস্থায় আমরা জানি যে একটা টেন্ডার ডাকা হয়েছিল, দুটো বিড জমা পড়েছে। মানে বিড খোলার পর দেখা গেছে দুটো অ্যাকসেপ্টেবল বিড রয়েছে। আইএসএল নিয়ে, আইডব্লিউএল নিয়ে একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে, আইএসএল নিয়ে দুটো বিড পাওয়া গেছে। এবং তারপর ক্লাব ওনাররা এবং তাদের বয়ানে, তাদের লেটার হেডে একটা চিঠিও এআইএফএফ কে দিয়েছিল। তারা জানিয়েছিল যে এই এন্টায়ার প্রসিডিওরটায় তাদের মতামত সেভাবে নেওয়া হয়নি, সবকিছু মতৈক্যের মধ্যে দিয়ে করা হোক। এবং তার এগেনস্টে এআইএফএফও কিন্তু একটা উত্তর দিয়েছিল যে তাদের তাতে কোনো আপত্তি নেই। তারা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশাবলী মেনে চুক্তির শর্তগুলো তৈরি করেছিল এবং টেন্ডার সেই অনুযায়ী ডেকেছিল, এবং সেই অনুযায়ী যা প্রসিডিওর হয়েছে ফার্দার হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে কারণে এআইএফএফ এর পক্ষ থেকে প্রত্যেক ক্লাবের সিইওদের কাছে তাদের নামে লিটারেলি কপি করে একটা লেটার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে জিনিয়াস স্পোর্টস তারা তাদের একটা প্রেজেন্টেশন দিতে চায়, তারা ক্লাবের সাথে তাদের একটা মিটিং, যে মিটিংটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। এবং যেহেতু ফ্যান কোড এবং জিনিয়াস স্পোর্টস এর মধ্যে অ্যাকর্ডিং টু বিড এআইএফএফ এর পছন্দের সংস্থা জিনিয়াস স্পোর্টস, তো সেই কারণে তারা চাইছে যে জিনিয়াস স্পোর্টস এর সঙ্গে একবার ক্লাবগুলো বসুক এবং তারা তাদের প্রেজেন্টেশনটা ক্লাবদের দিক। কারণ সহজ কথা ছিল যে ক্লাবেরা জিনিয়াস স্পোর্টসকে প্রেফার করছিল না এই কারণে, কারণ তাদের যে প্রস্তাব ছিল, তারা যা যা টেন্ডারে যা প্রস্তাব দিয়েছিল, সেখান থেকে এটা পরিষ্কার হচ্ছিল না যে ক্লাবগুলোর কি লাভ হবে, যেখানে এই লিগটা 60% শেয়ার কিন্তু ক্লাবরা হোল্ড করে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা পরিষ্কার করার দায় জিনিয়াস স্পোর্টস এর, এবং সেই
মিটিংটাই কিন্তু হতে চলেছে 23 তারিখ। এখনো পর্যন্ত যা ঠিক হয়ে রয়েছে, 23 তারিখ মিটিং হবে এবং অবশ্যই অনলাইনে মিটিংটা হবে। প্রত্যেকে নিজের নিজের প্রভিন্স থেকে, নিজের নিজের দপ্তর থেকে এই মিটিংটায় শামিল থাকবে এবং সেখানে জিনিয়াস স্পোর্টস জানাবে যে তারা কি ভেবেছে না ভেবেছে এবং অবভিয়াসলি ক্লাবেদের যে প্রশ্ন রয়েছে, তাদের যে ব্যবসায়িক ইন্টারেস্ট রয়েছে, সেই নিয়ে তারা যা জানতে চায়, সেই প্রশ্নগুলো তারা সরাসরি এই কোম্পানির কাছে রাখতে পারবে। কারণ দেখুন, এটা খুব স্পষ্ট যে যদি ক্লাবরা নিজেদের মিনিমাম লাভ বা মিনিমাম কস্টিং তোলার মতো জায়গায় না যায়, তাহলে তারা সেই কমার্শিয়াল পার্টনারকে কখনোই খুব একটা মেনে নেবে না। এবং যেহেতু এই মুহূর্তে আইএসএল এর 60% শেয়ার ক্লাবেদের কাছে, তাদের মতামত এবং তাদের গ্রিন সিগন্যাল ছাড়া এআইএফএফ চাইলেই কোনো কমার্শিয়াল পার্টনার নিয়েও নিতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কারণে এই প্রেজেন্টেশনটা দেওয়া হবে এবং এআইএফএফ এর পক্ষ থেকে যে কারণে খুব পোলাইটলি এই চিঠিটা গেছে, একটা রিকোয়েস্টের চিঠি গেছে যে প্রেজেন্টেশনটা তারা দিক। যদি সেই প্রেজেন্টেশন অনুযায়ী ক্লাবেদের মনে হয় যে না, এটা তাদের কাছে লাভদায়ক হচ্ছে না বা তাদের কাছে পরিষ্কার হচ্ছে না বিষয়বস্তু, সেক্ষেত্রে তারা সেখানে ডেফিনেটলি ইন্টারফেয়ার করবে এবং প্রয়োজনে আবার নতুন করে প্রসিডিওর করা হবে। কিন্তু যেহেতু একবার টেন্ডার ডাকা হয়ে গেছে, টেন্ডার জমা পড়বে এবং সেখানে বাকি শর্তাবলী বা বাকি ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করছে একটা কোম্পানি, তাকে অকারণে তো ছেঁটে ফেলা যায় না। অন্তত তাদের বক্তব্য ক্লাবেদের শুনতে হবে। তো এই কারণেই এই মিটিংটাই আগামীকাল হতে চলেছে এবং যদি সত্যি এই কোম্পানি, যারা গ্লোবালাইজড একটা কোম্পানি এবং যারা জানে ব্যবসাটা কিভাবে করতে হয়, তো তারা ডেফিনেটলি কনভিন্স করার চেষ্টা করবে ক্লাবেদের এবং ক্লাবেদের লভ্যাংশ কি বা তাদের ভাগে কি পড়তে পারে সেটা তারা পরিষ্কার করবে। এটা পরিষ্কার হলে তবেই কিন্তু ফার্দার প্রসিডিওর ক্লাবগুলো শুরু করবে। অধিকাংশ ক্লাব, আমি আবারও বলছি যে কলকাতার ক্লাব আর বাকি ফ্র্যাঞ্চাইজিদের পরিস্থিতি সেম নয়। কলকাতার ক্লাবগুলোর ক্ষেত্রে অনেকগুলো ইনভলভমেন্ট থাকে, তাদের তাদের ফুটবল কালচার অন্যরকম, বাকিদের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তো এই জায়গাটা পরিষ্কার না হওয়া অবধি কেউ কিন্তু ফার্দার কোনো প্রসিডিউরে যাবে না। এবার যদি জিনিয়াস স্পোর্টস তাদের কনভিন্স করতে পারে, যদি এই ডিলটা ফাইনালি হয়, তাহলে তো সত্যি সমস্ত ব্যাপারটাই সর্ট আউট হয়ে যাবে এই নেক্সট যে সামার উইন্ডোটা ওপেন হবে, ট্রান্সফার উইন্ডো, তার আগে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে ডেফিনেটলি এই চেষ্টাটা থাকবে যে এই সামার উইন্ডো ওপেন হওয়ার আগে যে একটা সময়সীমা রয়েছে, বেশ খানিকটা মানে মাসখানেকেরও কিছুটা বেশি সময় হাতে থাকবে, সেই সময়ের মধ্যে নতুন করে আবার লিগালি কিভাবে প্রসিডিওর করা যায়। কারণ সব জায়গায় আইন মেনে কাজ করতে হবে এবং এই বিষয়বস্তুটার সঙ্গে অবভিয়াসলি সুপ্রিম কোর্ট জড়িয়ে গেছে গত বছর থেকে, আমরা এটা জানি। তো সেটার উপর ডিপেন্ড করবে যে আইএসএল এর ভবিষ্যৎ কি হবে বা হবে না। এবং এই গুরুত্বপূর্ণ মিটিংটাই আগামীকাল এবং এই মিটিংটার পর মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে জিনিয়াস স্পোর্টসই আসছে এবং সবকিছু প্রসিডিওর খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে, নাকি আরো কিছুটা অপেক্ষা আমাদের করতে হবে বা আবার নতুন করে কোনো প্রসিডিওর হবে কি হবে না, কি বলবে এআইএফএফ, কি তারা করতে পারবে নিয়মের মধ্যে থেকে, এই সবকিছু মোটামুটি আগামীকালের মিটিং থেকে পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে আইএসএল এর ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য এই মিটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাও হতে পারে যে সিইওরা মিটিংটা করলো এবং তারপর তারা আবার ওনারদের সাথে আলোচনা করেন, ওনারদের আলটিমেটামটা তারাই দেবে। তো সেই জায়গায় আমরা আগেও দেখেছি যে যখন এই ধরনের মিটিং হয়েছে, সিইওরা মিটিং এ অংশ নিয়েছে, তারপর তারা ফিরে গিয়ে সেই মিটিং এর বিষয়বস্তু ওনারদের ব্রিফ করেছে। তারপর সেখান থেকে আবার একটা যদি কোনো পয়েন্ট বেরিয়ে থাকে, সেটা নিয়ে আবার ডিসকাস হয়েছে। এটা লাস্ট টাইম যখন এই ট্রাঙ্কেটেড লিগটার প্ল্যানিং হচ্ছিল তখন আমরা দেখেছিলাম। এখন সেই ঘটনাও ঘটতে পারে, জানা নেই কি হবে, বাট একটা ইম্পর্টেন্ট মিটিং আগামীকাল, এটুকু অন্ততপক্ষে বলা যেতে পারে। তো ন্যাচারালি আইএসএল এর সমস্ত ফ্র্যাঞ্চাইজি এবং সেই ফ্র্যাঞ্চাইজিদের যারা সমর্থক রয়েছেন, প্রত্যেকেরই একটা আগ্রহ থাকবে যে আগামীকালের এই মিটিংটায় কি হয় বা কি না হয়। আমাদেরও ডেফিনেটলি চোখ থাকবে এবং যেরম যেরম জানতে পারবো আমরা আপনাদেরকে ডেফিনেটলি ইনফর্ম করবো যে কি ঘটলো বা কি হলো বা হলো না, পজিটিভ নেগেটিভ যেটাই হোক সেটা ডেফিনেটলি জানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এইটুকু কথাই বলার ছিল। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিতে।